নুরুন্নাহার তখনই জবাব দিতে চাইলেন না, তাই কথা ঘুরিয়ে বললেন, তোর মনে আছে তুরাগের কথা? সেই কত বছর আগে দেখেছিলি। এরপর তো আর কখনো তোদের বাসায় যায়নি। আর তুইও তো আসিসনি। তোর মা তো তোকে এক ঘরে সর্বভাবে বানিয়ে দিল। তরু ফুপির কথা ঘোরানো বুঝলো, তাই এখন আর ঘাটতে চাইল না তাকে। তাই ও বলল, হ্যাঁ পুপি, চিনব না কেন? তোমার ছেলে তো এক সময় ফেমাস ছিল। তখন তার সব গানের রেকর্ডিং ছিল আমার কাছে। কিন্তু হুট করে কেন নিজের প্রফেশন, নিজের ক্যারিয়ার নিজ হাতে শেষ করে দিল, সেটাই তো বুঝলাম না। আম্মুকে জিজ্ঞেস করলে বলতো সে জানে না, আর বাবাকে কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি। আচ্ছা বলবো তোকে আমি। এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা মা। এত রাত জাগা ঠিক নয়। নুরনাহার বলতে চায় না বলে আর জিজ্ঞেস করলো না তরু। সেখান থেকে উঠে দাঁড়ালো, চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তারপর পেছন ঘুরে আবার বলে গেল। তুমিও ঘুমোতে যাও ফুপি। তরু নিজের রুমে যেতে যেতে একবার পিছনে ঘুরে তাকালো। আসলের কোণ দিয়ে ফুপির চোখ মোছার দৃষ্টি নজর এড়ালো না তরুর। তরু মনে মনে হাসলো। তার মনে এখন একটা কথাই ঘুরছে। আসলে মানুষ নিজেকে যতটা খুশি দেখানোর চেষ্টা করে, সে কি আসলে ততটা খুশি থাকে? এই যে ফুপিকে দেখে কখনো মনে হয়েছে কি যে তারও কোনো দুঃখ থাকতে পারে? টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, সব সময় হাসি মুখে ঘুরে বেড়ায়। মনে হয় কত সুখে যেন তিনি আছেন, অথচ রাতের আধারে তিনিও চোখের জল মুছছেন। কি অদ্ভুত তাই না? মানুষের হাসি মুখের আড়ালেও যে কতটা কষ্ট লুকানো থাকে, সেটা কেবল সেই জানে যে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। নিজের ভাবনার মাঝেই নিজের রুমের সামনে এসে গেল তরু। ভেতরে ঢুকে হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসে পড়ল। এখন আর এক পাও চলা সম্ভব না, ভীষণ ক্লান্ত। এখন একটা ঘুম খুব জরুরি। তখন নিজের রুমে যেতেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো নূরজাহান। উঠে ফ্রিজ থেকে খাবার নিয়ে সেটা গরম করলেন। তারপর একটা প্লেটে তুলে সেটা নিয়ে হাঁটা ধরলেন তুরাগের রুমের উদ্দেশ্যে। মনে মনে উপরওয়ালাকে স্মরণ করলেন, আজ যেন অন্তত তার ছেলে তাকে না ফিরিয়ে দেয়। তিনি তুরাগের রুমের সামনে এসে দেখলেন ভেতর থেকে রুম লক। তিনি অনেকবার নক করলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তিনি আবার ডেকে বললেন, তুরাগ, দরজাটা খোল বাবা। এত রাতে কষ্ট করে খাবার গরম করেছি, ওঠ না, একটু খেয়ে নে। সারাদিন বাইরে কি না কি খাওয়া কে জানে। এভাবে শরীরে রোগ বাঁধিয়ে ফেলবি। এতবার ডাকার পরেও ভেতর থেকে সাড়া এলো না। রুম কি লক করা নাকি শুধু ভেজিয়ে রেখেছে? দেখতে লকটা মুচড়ে দিতেই খুলে যায়। তিনি তো ভেবেছিলেন লক করে দিয়েছে প্রতিদিনের মতো। তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, কিন্তু তোরা ঘুমিয়ে পড়েছে। যে শার্টটা পরে এসেছিল তাও খাটের কোনায় পড়ে আছে। পায়ের মোজাগুলো ছড়িয়ে আছে ফ্লোরে। কোনো মতে হাত মুখে পানি দিয়ে এসে শুয়ে পড়েছে বিছানার মধ্যে। শীতে কুঁচকে আছে। নুরনাহার সবকিছু গুছিয়ে রাখলেন। এসিটা কমিয়ে দিয়ে একটা পাতলা কম্বল দিয়ে দিলেন। তারপর ছেলের মাথায় একবার হাত বুলিয়ে বেরিয়ে গেলেন। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে। কটা বাজছে তা বলা মুশকিল। কাল রাতে দিয়ে যাওয়া খাবার জিদ করে ফিরিয়ে দিয়েছিল আসিফ। এখন ক্ষুধার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে। এখানে পানির একটা বোতল ছাড়া আর কিছুই নেই। উঠে গিয়ে কিছুটা পানি খেয়ে নিল। ভেবেছিল পানি খেলে ক্ষুধা কিছুটা কমবে, কিন্তু হলো তার উল্টো। খালি পেটে পানি খাওয়াই ফলে ক্ষুধা কমলো না, বরং পেটে চিনচিন ব্যথা শুরু হলো। পেট চেপে বসে রইল আসিফ। এমন সময় দরজাটা ক্যাতক্যাত শব্দ করে খুলে গেল। আসিফ বুঝলো হয়তো সকালের খাবার নিয়ে এসেছে। ভাবলো এখন আর খাবারটা ফেরত দেব না। মাথা উঁচু করে দেখার চেষ্টা করলো কি খাবার এনেছে। রুটি আর একপাশে একটু সবজি দেখা যাচ্ছে। সবজিটা দেখে মাথায় একটা বুদ্ধি আসলো আসিফের। লোকটা খাবারগুলো দূরে রাখা টেবিলে রেখে চলে যেতে নিলে আসিফ ডাকলো লোকটাকে। এই যে ভাই, শুনছেন? জি বলুন। আপনার নামটা কি? কি নামে ডাকবো আপনাকে? রাফিন। রফিন ভাই, আমি না ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছিলাম। পায়ে অনেক ব্যথা, হাঁটতে পারছি না। আপনি একটু কষ্ট করে খাবারটা এখানে দিয়ে যান। রাফিন ছেলেটা দ্বিমত পোষণ না করে খাবারটা নিয়ে এগিয়ে এলো বেডের পাশে। খাবার তার হাতে থাকা অবস্থায় তরকারির বাটিটা হাতে তুলে নিল আসিফ।
রাফিন ভেবেছিল রাতে খায়নি, তাই হয়তো বেশি ক্ষুধা লাগছে। তাই তাই কিছু মনে না করে রুটির প্লেটটা রাখতে মাথা নিচু করলো। অমনি আসিফ হাতে এক খাবলা সবজি উঠিয়ে মেরে দিল রাফিনের দিকে। সবজিটা রান্নার সময় কাঁচামরিচ ব্যবহার করা হয়েছিল, যা চোখ অবধি পৌঁছাতেই হাতটা অমনি চোখে চলে গেল। ভীষণ জ্বলছে চোখ। আসিফ এক মুহূর্তে দেরি করেননি, সাথে সাথে লোকটার মুখ চেপে ধরলো যাতে চেঁচাতে না পারে। এক হাতে বালিশের পাশে থাকা নিজের শার্টটা নিল, সেটাই কাজে লাগালো রাফিন নামক ছেলেটার মুখ বাঁধতে। দুই ওষ্ঠের মাঝখানে শার্ট ঢুকিয়ে মাথার পেছন দিকে গিট্টু দিয়ে দিল। এখন আর ঠোঁটও নাড়তে পারবে না, আর কোনো কথাও বলতে পারবে না। বেডশিট টেনে ছিঁড়ে ফেললো, তা দিয়ে হাত বাঁধলো, পা বাঁধলো। তারপর পানির বোতল থেকে পানি নিয়ে রাফিন চোখে দিল। এতক্ষণে একটু পানি পেয়ে রাফিনের মনে হতে লাগলো মরুভূমিতে এতক্ষণ ছটফট করে থাকা কোনো মানুষ একটু পানির সন্ধান পেল। বেশ খানিকটা পানি দিয়ে চোখ পরিষ্কার করে নিল আসিফ। ও এখান থেকে বের হওয়ার জন্য এমনটা করেছে, তবে একটা লোক কষ্ট পাচ্ছে এটা দেখে মায়া হয় চোখ পরিষ্কার করে দিল। এরপর রাফিনের চোখের সামনে ওর মাথার ক্যাপ, মাস্ক সব খুলে নিল। কালো রঙের সানগ্লাসটাও নিল। এরপর জুতো, কালো জ্যাকেট একে একে সব খুলে নিল। আসিফের পরনে কালো প্যান্টি ছিল, তাই তার লাগেনি। শার্টটা গায়ে ঢোকানোর পরে মনে হলো আসিফের শার্টের সাইজ আর রাফিনের সাইজ একই। আহ, কি সুন্দর লেগে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে রাফিনকে আসিফের জায়গায় বেঁধে ফেলে রেখে দরজার বাইরে থেকে বন্ধ করে খালি ট্রেটা নিয়ে বেরিয়ে এলো আসিফ। একটু দূরে আরেকজন গার্ড দাঁড়ানো ছিল। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, খেয়েছেন? আসিফ হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর ওই পাশেই লোকটা বলল, এতক্ষণ লাগে? বাপ রে, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। যাক, এসেছি, এখন চল। আসিফ মাস্কের আড়ালে মুচকি হাসলো। যাক, এই লোকটা যখন চিনতে পারেনি তখন অন্য কেউ পারবে না। এতক্ষণ একটা ভয় ছিল, এখন আর নেই। আসিফ সেখান থেকে না বেরিয়ে গার্ডদের সাথে মিলে সেখানে কিছুক্ষণ থাকার প্ল্যান করলো। কি হচ্ছে এখানে এটা জানা জরুরি এখন। একটু সময় পরেই একজন গার্ড দৌড়ে এসে জানালো, স্যার ফোন করেছে, আমাদের সবাইকে এখনই তার কাছে যেতে হবে। খুব স্পান্টেল, আজ মনে হয় ক্লায়েন্টের কাছে পাঠাবে মুরগিগুলো। কয়েকজন হো হো করে হেসে দিল। একজন তো বলেই ফেললো, বাহ রোহান, তুই মুরগি বানিয়ে দিলি মানুষগুলোকে। এই বেটা চুপ কর, দেয়ালেরও কান আছে। আসিফের গায়ের লোম কাটা দিয়ে উঠল। ওর বুঝতে বাকি নেই এরা কিসের সাথে জড়িত, তবে এখান থেকে যাবে না এক মুহূর্তে। এখন সবাই ওকে রাফিনি ভাবছে, তাই এদের সাথে গিয়ে ওদের ডেরা খুঁজে বের করতে হবে। এতগুলো জীবন তো কোনোভাবে নষ্ট হতে দেওয়া যায় না। আসিফ নিজেই গিয়ে সেই রুমে তালা লাগিয়ে দেয় যেখানে রাফিন আছে। একজন এসে আসিফের পিঠ চাপড়ে বলে, সাবাস রাফিন, কাজটা ভালো করেছো। একে তো বিশ্বাস নেই, আমরা নেই, সেই সুযোগে যদি পালাতো তখন কি করতাম। এটা ভালো কাজ করেছো। আসিফ মাথা নেড়ে হ্যাঁ বোঝাই। এরপর ওই কালো পোশাকধারী লোকগুলোর সাথে আসিফও গাড়িতে উঠে পড়ে। জানে জীবনে ঝুঁকি আছে, একবার ধরা পড়লে সব শেষ। তবুও ও যাবে। এতটুকু সাহস না করলে বহু জীবন ধ্বংসের মুখে পড়ে যাবে। আসিফ জানে না সামনে কি হতে চলেছে। নুরুল ইসলাম তার মতো করে যথেষ্ট চেষ্টা করেছেন আসিফকে খোঁজার। তিনি গোপনে তার বিশ্বস্ত কলিগদের দ্বারা খোঁজ করিয়েছেন, কিন্তু আসিফকে কোনোভাবেই ট্র্যাক করা পসিবল হয়নি। এবার তার মনে হলো বিষয়টা আসিফের বাবাকে জানানো দরকার। তিনি তো নিশ্চিন্তে আছেন যে তার ছেলে সিলেটে আছে, তবে তার ছেলে সিলেটে আদৌ গিয়েছে কিনা সন্দেহ। নুরুল ইসলাম চিন্তা করলেন আমজাদ হকের বাসায় গিয়ে আস্তে ধীরে তাকে সবটা বুঝিয়ে বলবেন। ফোনে হয়তো ভালোভাবে বুঝিয়ে নাও বলতে পারবে না, আবার না আমজাদ উল্টোপাল্টা বুঝে হিতে বিপরীত হয়ে যায়। নুরুল ইসলামকে বেরিয়ে যেতে দেখে তহমিনা বেগম পেছন পেছন দৌড়ে আসলেন। তহমিনাকে আসতে দেখে থামলেন নুরুল ইসলাম। পেছনে ঘুরে তহমিনা বেগমকে সাবধান করলেন আস্তে হাঁটার জন্য। তারপর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এইভাবে ছুটছো কেন? কে আবার তাড়া করতেছে তোমারে? এখন আর দৌড়াদৌড়ি করার বয়স আছে বলো? নুরুল ইসলাম কি বলল সে কথা কানে তুলল না তহমিনা। সে ব্যস্ত কণ্ঠে জানতে চাইল, আপনি এই ভর দুপুরবেলা কোথায় চলেন? 2 রাত চোখের পাতা এক করেনি, আপনি অসুস্থ হয়ে পড়বেন তো।
আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তহমিনা। আমাকে 2-1 দিনের ভিতরেই যেতে হবে, উপর মহল থেকে ফোন আসতেছে। তাই যাওয়ার আগে আমজাদের সাথে একটু দেখা করে আসি। এই ভর দুপুরে কেন যাওয়া লাগবে আপনার? এখন একটু খাইয়া একটু ঘুমাইয়া নেন। সারা রাত জার্নি করে আসলেন, তারপর ঘুমাইলেন না, শরীর খারাপ করবে তো তখন। দেখা করা জরুরি তহমিনা। আমি এসেই ঘুমাবো। আর তুমি খাবার রেডি করো, আমি আসছি। আর কথা বাড়ালো না নুরুল ইসলাম, হাঁটা ধরলেন আমজাদ হকের বাড়ির উদ্দেশ্যে। আমজাদ গোসলে যাওয়ার জন্য কেবল বাহিরে পা রেখেছিলেন। তাড়াহুড়ো করে নুরুল ইসলামকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে আমজাদ দৌড়ে সেদিকে গেল। নুরুল ইসলামের এলোমেলো চুল, ভেতরের দিকে ঢুকে যাওয়া চোখ দেখে অবাক হলো আমজাদ। তিনি হাত টেনে নিয়ে বাসার ভেতরে বসলেন নুরুল ইসলামকে। নুরুল ইসলাম তাড়া দিয়ে বললেন, এত বসার সময় নেই, জরুরি কথা আছে, তাই এসেছি। তা কি কথা বল? আসিফ কি কালকের পর আর তোকে ফোন দিয়েছিল? না, দেয়নি। বন্ধুদের সাথে আড্ডাবাজি করছে হয়তো, তাই ফোন দেয়নি। আচ্ছা, তুই বারবার ওর কথা কেন জিজ্ঞেস করছিস? একটু ঝেড়ে কাজ তো। সেই জন্যই আসা। মাথা ঠান্ডা করে আমার কথা শোন, হাইপার হওয়া যাবে না। হুম। এরপর নুরুল ইসলাম সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর নুরুল ইসলাম যে পার্সোনালি আসিফের খোঁজার চেষ্টা করছেন সেটাও জানালেন। আসিফ নিখোঁজ এটা শোনার সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন আমজাদ। নুরুল ইসলামের কথা মতো আসিফ ওইসব পাঠিয়েছিল বিয়ের দিন। তবে আমজাদ তো জানে না তার ছেলে কেমন, আর আসিফ কেনই বা এসব করবে। নুরুল ইসলাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। কিছু সময় পর একটু শান্ত হয়ে বসলেন আমজাদ হক। নুরুল ইসলামের পাশে বসে পড়ে তার হাত দুটো ধরে বলে, আমার এখন কি করা উচিত বল না ভাই। আমার মনে হয় কি একটা মিসিং ডায়েরি লেখানো উচিত। 24 ঘন্টা তো অনেক আগেই ওভার। হ্যাঁ, ভালো কথা বলেছিস। দেখতে দেখতে 2 দিন কেটে যাচ্ছে। এর মাঝে কোনো খোঁজ পাওয়া যায়নি আসিফের। এদিকে নুরুল ইসলামের যাওয়ার সময় হয়ে গেছে, ওদিকে একটা জটিল কেস পেন্ডিং আছে। এখন না গেলেই নয়। তিনি আমজাদকে বলে গেছেন বেশ কান্নাকাটি না করতে। নুরুল ইসলাম নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন এই সমস্যার সমাধান করতে। কিন্তু বাবা মায়ের মন কি আর তা মানে? আসিফের মা থেমে থেমে কান্না করে যাচ্ছে। নুরুল ইসলাম তহমিনাকে বলে যান ওদের যেন দেখে রাখে, কিন্তু তহমিনা তখনই মুখ ঘুরিয়ে নেয়, মানে সে দেখতে পারবে না। পুরোটা শোনার পরেও তহমিনার মনে হচ্ছে আসিফ এসব ইচ্ছা করেই করেছে, আর এখন নিজ ইচ্ছায় গা ঢাকা দিয়েছে। নুরুল ইসলাম চেয়েও তহমিনাকে বোঝাতে পারেনি। নুরুল ইসলাম যাওয়ার জন্য তৈরি হয় মায়ের থেকে বিদায় নিয়ে। মেইন রোড অব্দি আসলেন, সাথে তহমিনাও আছে। তহমিনা আসছে তাকে এই অবধি এগিয়ে দেওয়ার জন্য। দুজনে কথা বলছিল, এমন সময় সামনে কিছু পড়ার শব্দে দুজনে একবার দুজনের মুখ চাওয়াচাওয়ি করে সামনে তাকালেন। সামনে কেউ একজন পড়ে আছে। পেছন সাইড দেখে বেশ চেনা মনে হচ্ছে। নুরুল ইসলাম দৌড়ে গিয়ে পড়ে থাকা লোকটাকে উঠে বসতে সাহায্য করে। মুখের দিকে তাকিয়ে আঁতকে ওঠে নুরুল ইসলাম। এটা তো আর কেউ না, এটা আসিফ। কিন্তু চেহারার একই দশা হয়েছে। 2-3 দিন না খাওয়া না ঘুমে শরীরের অবস্থা খুব খারাপ। তার উপর চেহারাও হয়েছে বেহাল দশা। তার উপর এত দৌড়াদৌড়ি শরীর আর নিতে পারছিল না। তাও টেনে টেনে শরীরটাকে এ অবধি কোনো মতে এনেছে। আর পা চলছে না, এখানেই পড়ে গেল। তবে ওর লক্ষ্য ছিল আগে নুরুল ইসলামের বাসায় যাবে। ভাগ্য সেই নুরুল ইসলাম এর সামনেই ওকে টেনে ফেলেছে। নুরুল ইসলাম আসিফের পালস চেক করলেন, খুব স্লো বিট করছে। নুরুল ইসলাম আসিফকে কাঁধে ভর করে দাঁড়াতে সাহায্য করলেন। তার হাতে থাকা লাগেজটা তহমিনাকে ধরিয়ে দিয়ে বললেন এটা নিয়ে বাসায় যেতে, আর আসিফের বাবা মাকে নিয়ে যেন হসপিটালে আসে। নুরুল ইসলাম সেখানে থাকা একটি গাড়িকে ডেকে নিয়ে তাতেই আসিফকে সদরে নিয়ে গেল ভালো হসপিটালের উদ্দেশ্যে। আসিফকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। শরীর দুর্বল থাকার কারণে স্যালাইন চলতেছে, তবে এখন জ্ঞান রয়েছে ওর, কথাও বলতে পারে। কেবিনে নার্স আসলে আসিফ নার্সকে ডেকে বলে, একটু নূর ইসলাম আঙ্কেলকে ডেকে দেবেন প্লিজ। নার্স সম্মতি জানায়। ঔষধপত্র গুছিয়ে রেখে নার্স বাহিরে আসে। কেবিনের বাহিরে নুরুল ইসলাম, তহমিনা, আসিফের বাবা মা সবাই বসা ছিল। নার্স নুরুল ইসলামকে ভেতরে যেতে বলে। আসিফ দেখা করতে চেয়েছে, তাই নুরুল ইসলাম তাড়াতাড়ি করে ভেতরে ঢোকে।
তার মনটা সে বিকেল থেকে আকুপাকু করছে সবটা জানার জন্য। নুরুল ইসলাম ভেতরে ঢুকে আসিফের বেডের পাশে টুল টেনে বসে। আসিফ চোখ বন্ধ করেছিল। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় আসিফ। নুরুল ইসলামকে দেখে ব্যস্ত হয়ে পড়ে। আঙ্কেল, আপনি এখনো এখানে? ওদিকে আপনাকে এই মুহূর্তে কতটা জরুরি আপনি জানেন? নুরুল ইসলাম তার কণ্ঠের গভীরতা বজায় রেখে বললেন, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তার আগে এটা জানতে চাই, তুমি আমার মেয়ের সাথে এরকমটা কেন করলে? ও তোমার কি ক্ষতি করেছে? আঙ্কেল, বিলিভ মি, এসব কিছুই আমি করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। কি বলতে চাইছো? কে ফাঁসিয়েছে তোমাকে? ডক্টর আবির আহমেদ এবং তার বাবা। হোয়াট? কি বলতে চাইছো তুমি? তারা তোমাকে কেন ফাঁসাবে? আর কেনই বা তোমার নাম করে আমার মেয়ের ক্ষতি করলো? তারা যদি বিয়েটা না করতে চাইতো সেটা সরাসরি বলে দিতে তো পারতো। এসব কিছু করার মানে কি? আমি ভুল কিছু বলছি না আঙ্কেল, আর আপনি শান্ত হয়ে বসেন। একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে বলো। আঙ্কেল, ওরা না চাইলেই আপনাকে সরাসরি না করে দিতে পারতো, কিন্তু ওদের চাওয়াটা ছিল ভিন্ন। কি চাওয়া ছিল? আঙ্কেল, আপনি একবার বাড়িতে এসে যে কেসটা নিয়ে কথা বলেছিলেন মনে আছে? এই বিয়ের সাথে ওই কেসটা পুরোপুরিভাবে জড়িয়ে আছে। এরকম কাহিনী করে আপনাকে এদিকে আটকে রাখাই ছিল ক্রিমিনালদের মূল ইন্টেনশন। আপনি এইদিকে এই চিন্তায় ব্যস্ত থাকবেন, ওদিকে তারা এই সুযোগে তাদের অপরাধগুলো সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারবে। তুমি এত কিছু কিভাবে জানলে? আর কেসের ব্যাপারই বা কিভাবে জানলে? সেদিন আবিরের সাথে দেখা হওয়া থেকে শুরু করে সবটা খুলে বলল আসিফ। গার্ডের বেশে আবির ডোবায় কিভাবে পৌঁছেছিল সেটাও বলল। সেদিন গার্ডদের সাথে আসিফও গিয়েছিল আবিরের দেওয়া ঠিকানায়। ওরা গাড়ি মেইন রাস্তায় রেখে হেঁটে হেঁটে অনেক দূরে একটা বিশাল জঙ্গলের ভেতরে আসছিল। তখনও রাতের আধার নামেনি, তাই ওরা আশেপাশে হাঁটাহাঁটি করছিল। রাত গভীর হতে ওরা হেঁটে জঙ্গলের আরও কিছুটা গভীরে ঢোকে। সেখানে একটা জায়গায় শুকনো লতাপাতা স্তূপ করা ছিল। ওদের মধ্যে একজন গিয়ে সেই লতাপাতাগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। লতাপাতাগুলো সেখান থেকে সরানোর পরে বড় একটা ঢাকনার মতো বেরিয়ে আসে। দুজন মিলে টেনে সেই ঢাকনাটা সরাই। তার মধ্যে নিচে নেমে যাওয়া একটা সিঁড়ি দেখতে পাই। সিনিয়ররা এক এক করে সবাই নেমে যায়। তাদের দেখা দেখি আসিফও নামে। শুধুমাত্র দুজন উপরে থেকে যায়। তারা আবার ঢাকনাটা টেনে বন্ধ করে দেয়। ফোনের ফ্ল্যাশ অন করে সবাই সেই রাস্তা ধরে এগোতে থাকে। মাটির নিচে এত সুন্দর রাস্তা দেখে অবাক হয়েছিল আসিফ। এতদিন লোকমুখে শুনে আসা আগেকার দিনের জমিদার বাড়ির সুড়ঙ্গের কথা মনে পড়ে আসিফের। তবে এই সেই সুড়ঙ্গ যে পথ এখন ক্রিমিনালরা ব্যবহার করে থাকে। সুড়ঙ্গ ধরে হাঁটতে হাঁটতে ওরা উপরে ওঠার একটা রাস্তা দেখতে পাই। সেটা ধরে সবার সাথে সাথে আসিফও উপরে আসে। একটা ঘরের মধ্যে এসে সুড়ঙ্গটা শেষ হয়েছে। সেখানে দুজন লোক ওদের জন্য অপেক্ষা করতেছিল। আসিফ চালাকি করে রাফিনের ব্যাপারে অনেক কিছুই জেনে নিয়েছিল। রাফিন এখানে নতুন জয়েন করেছিল, সেটাও জানতে পেরেছিল। রাফিনের নতুন জয়েন করাটা আসিফের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছিল। আসিফ ওর পাশে থাকা সিনিয়র রবিনের কাছে জানতে চাইলো, এখানে কি হবে এখন? এটাই তো সেই জায়গা যেখানে লোকগুলোকে ধরে এনে রাখা হয়। রাতে এখানেই অপারেশন করা হয়, তারপর লাশগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এখানে থাকা লোকগুলো পালিয়ে যেতে পারে না? না, ওদের ঘুমন্ত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। গার্ডরা তুলে নিয়ে আসে, আর এই সুড়ঙ্গের কথা কেউ জানে না। আসিফ মনে মনে বলে। এই সুযোগ আর থাকলে তো। তারপর আসিফ আবার জানতে চাই, আচ্ছা, এই লোকগুলো এখানে কিভাবে আনা হয়? তাদেরকে কম খরচে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখানো হয়। ইতালি যাওয়াটা অনেকের ইচ্ছা থাকে, তবে এত টাকা খরচ করায় সবাই যেতে পারে না। তাই তো গ্রামের সহজ সরল মানুষগুলোকে খুব সহজেই ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখানো হয়। তারপর এখানে এনে কিডনি, লিভার ইত্যাদি অঙ্গ রেখে ওদের পেট কেটে বস্তা ভর্তি করে ডুবিয়ে দেওয়া হয়। পেট কেটে দেওয়ার ফলে এই লাশগুলো আর উপরে ভেসে ওঠে না। সবকিছু শুনে আসিফের গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি ভয়ানক এরা বাপরে। আসিফ আবার জানতে চাই, আচ্ছা, এদের ফ্যামিলিকে কি জবাব দেওয়া হয় তারপর? আরে এটা তো সহজ কাজ। তাদের জানাই যে কম খরচে যেতে চাইলে সমুদ্রপথ ব্যবহার করতে হয়, যেখানে মাছের জাহাজে করে যে বর্ডারের কাছে গিয়ে মাছের জাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। সেখান থেকে সমুদ্র সাঁতরে উঠতে হয়। তাই ফ্যামিলিকে জানায় সমুদ্র সাঁতরে ইতালি ওঠার আগেই সমুদ্র ডুবে মারা গিয়েছে।
আর ফ্যামিলির লোকগুলো বিশ্বাস করে নেয়। তারা কয়েকদিন কান্নাকাটি করে, কিন্তু লাশ চেয়েও তো আর পায় না। এত সব শুনে আসিফের ভীষণ খারাপ লাগে। এরা সহজ সরল মানুষগুলোকে কিভাবে বোকা বানায়। আসিফকে এভাবে চুপ থাকতে দেখে রবিন ভাবে যে রফিক হয়তো ভয় পাচ্ছে। তাই রবিন আসিফের পিঠ চাপড়ে বলে, আরে কয়েকদিন পরে তুমিও এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে, ভয় পেও না। এর মধ্যে ওদের ডাক পড়ায় দুজনেই সেদিকে যাই। যেতে যেতে আসিফ মনে শুক্রিয়া জানাই, কেননা রাফিন যদি নতুন জয়েন না করতো তাহলে হয়তো ওকে রবিন এত সহজে সবটা বলতো না। আর যদি জিজ্ঞেস করতো তাহলে বিষয়টা উল্টো দেখাতো। ওদেরকে খাবার সার্ভ করার জন্য ডাকা হয়েছে। সেখানে গিয়ে আসিফ আরও অবাক হয়। প্রত্যেকটা খাবারের মধ্যে কি যেন মেশানো হচ্ছে। সবাই বেঘরে ঘুমাচ্ছে, তাদের ইহজগতের কোনো খেয়াল নেই। আজ তাদের সাথে কি হবে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। তারা সবাই তো এখানে নিশ্চিত মনে করে আছে যে কাল ভোরে হয়তো তারা এখান থেকে নতুন জায়গায় যেতে পারবে। কিন্তু রাতের খাবারের সাথে যে ঘুমের ওষুধ মেশানো ছিল সেটা তো আর কেউই জানে না। কেউ কেউ তো খাবার শেষও করতে পারেনি। চোখ এমনভাবে লেগে আসছিল, এভাবে ঘুমিয়ে পড়েছিল। রাত তখন নিস্তব্ধ। আসিফ বসে বসে কিছু একটা নিয়ে ভাবছিল। তখন রবিন ভাই ডেকে বলল, রাফিন, এদিকে একবার এসে তো। কেন ভাইয়া, কিছু লাগবে? হ্যাঁ, স্যার এসেছে, এখন মূলত সার্জারি হবে। রবিনের কথায় আসিফ সেখান থেকে উঠে রবিনের পিছু পিছু যাই। সেখানে গিয়ে দেখতে পাই ডক্টরের এপ্রন পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা। আসিফ সেখানে যেতে যেতে দেখলো ডক্টর তার এপ্রন খুলে ফেলছে। আসিফ অধীর আগ্রহে তাকিয়ে আছে ডাক্তারের মুখ দেখার জন্য। সেই মুহূর্তে ডক্টর তার মুখের মাস্ক নামালো। ডক্টরের জায়গায় আবিরকে দেখে চমকালো আসিফ। মনে মনে একটা শব্দই কয়েকবার বাড়ি খেলো, ডক্টর আবির আহমেদ। আসিফ এতদিন সব ডক্টরি প্রফেশনটাকে সব থেকে বেশি সম্মানের চোখে দেখত, কিন্তু সেই সম্মানের প্রফেশনের টেক গায়ে লাগিয়ে আবার কী সব অনৈতিক কাজ করছে এটা ভেবেই গা ঘিন করে উঠছে। ডক্টর আবির আহমেদের নির্দেশে সব গার্ডগুলো একটা রুমের ভেতর প্রবেশ করলো। আসিফও তাদের পিছু পিছু গেল। রুমটাকে দেখে আসিফের ছোটখাটো একটা অপারেশন থিয়েটার মনে হতে লাগলো। তবে অত বেশি কিছু নেই। রুমটার মাঝ বরাবর একটা খাট রাখা, তার পাশে একটা ছোট টেবিল, এর উপর একটা ট্রেতে অপারেশনের সব সরঞ্জাম রাখা। আসিফ বুঝলো এইটাই সেই বেড, যে বেডে একবার কাউকে শোয়ানো হলে সে আর জীবনের আলো দেখে না। আবির আহমেদের নির্দেশে দুজন গার্ড গিয়ে পাশের একটা ঘর থেকে একজন লোককে তুলে আনলো। লোকটা ঘুমে কাদা। রাতের আধারে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে তার জীর্ণ শরীরটার অবয়ব বোঝা যাচ্ছে। যতই কাছে নিয়ে আসছে চেহারাটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। আসিফের ভীষণ কষ্ট হতে থাকে লোকটার জন্য। এই ঘুমই হয়তো তার জীবনের লাস্ট ঘুম। আসিফের ভীষণ ইচ্ছা করে চিৎকার করে বলতে যে এমন অমানবিক কাজ তোমরা করো না, কিন্তু এখানে অপরাগ আসিফ। ও যদি একটা ভুল পদক্ষেপ নেয় তবে ওকে আর এখান থেকে বেঁচে ফিরতে হবে না। যে উদ্দেশ্যে এসেছে তা পুরোপুরি ব্যর্থ হবে। চোখ বন্ধ করে মনকে শক্ত করার চেষ্টা করতে থাকে আসিফ। ইতোমধ্যে লোকটাকে সেই মধ্যখানে রাখা খাটিয়ার ওপর শোয়ানো হয়। লোকটা ঘুমানোর মতো আরাম স্থান পেয়ে আবার শান্তি করে ঘুমানোর প্রস্তুতি নেয়। এতক্ষণ টানা হেঁচড়া করায় তার ঘুম কিছুটা ব্যাঘাত ঘটেছে। আসিফ চোখ খুলতেই দেখলো শরীরে কি যেন একটা ইনজেকশন পুশ করা হলো। আসিফের এসব বিষয় ধারণা অতটা নেই, তাই বুঝলো না। কিন্তু যখন আবির নির্দয়ের মতো তার হাতের নাইফটা ব্যবহার করলো, সাথে সাথে চোখ বন্ধ করে নিল আসিফ। এরকম ভয়াবহ দৃশ্য ওর পক্ষে দেখা সম্ভব না। আসিফের হাঁটু মনে হচ্ছিল কাঁপতেছে। আবিরের সামনে এ যে একটা মানুষ সেটা যেন মনেই হচ্ছে না। নির্দয়ের মতো সে তার হাতের কাজ চালিয়ে যাচ্ছে। অন্য গার্ডগুলো তাকিয়ে আছে যেন এটা কোনো সাধারণ বিষয়। আসিফ বুঝলো এরা এসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আসিফের হাঁটুর কাঁপুনি যেন কমছে না, থরথর করে হাঁটু কাঁপতেছে। আসিফ পেছনে থাকা দেওয়ালে হাতে ভর করে দাঁড়ালো। ওর মনে হচ্ছিল ওরা দাঁড়িয়ে থাকা সম্ভব না। যতক্ষণ ওখানে ছিল চোখ বন্ধ করেছিল। কেউ একজন ওকে কাঁধে ধরে ঝাঁকানি দিতে চোখ খুলে আসিফ। আর কেউ না, বরং রবিনই ধাক্কা দিয়েছে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লে নাকি? না, এসব দেখতে পাচ্ছি না। আরে বস কি দেখে তোমাকে আমার সাথে অ্যাড করলো বলো তো? যাই হোক, এর কাজ শেষ। শেষ মানে?
ও এই জগতে নেই। এখন এই লাশটা আমাদেরকে ফেলে আসতে হবে। এরকম একে একে কয়েকটা অপারেশন ক্লান্তিহীনভাবে শেষ করলো আবির। আসিফ আবিরকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। এমন একটা নোংরা মানুষের সাথে নুরুল ইসলাম কিভাবে মেয়েকে তুলে দিতে রাজি হলো, সেটা ভাবতে অবাক লাগে। আসিফ ওই দিন ওই বোকামিটুকু না করলে তো আবিরের এত বড় সত্যিটা জানতেই পারতো না। সব শেষ করে সবাই যার যার মতো ফ্রেশ হলো। এখন গার্ডদের খাওয়ার টাইম দেওয়া হয়েছে। এখন পড়লো আসিফ বিপাকে। এখন যদি মাস্ক খুলে খাই তাহলে তো ধরা পড়ে যাবে। এতক্ষণে রবিন ভাইয়ের সাথে ভালোই কথাবার্তা হয়, তাকে একটু ভালো মনে হলো আসিফের। সে রবিনকে এক সাইডে ডেকে বলল, রবিন ভাই জানে এসব, এই প্রথমবার এসব দেখছি। তো কি হয়েছে? এসব দেখে আমার পেট কেমন মোচড় দিচ্ছে, বমি পাচ্ছে। এখন লোকমা খাবারও যদি পেটে পড়ে তাহলে তা বমির সাথে বেরিয়ে আসবে, তাই একটু রেস্ট নিচ্ছি। রবিন দ্বিমত করল না। প্রথম প্রথম অনেকেই এসব সহ্য করতে পারে না, তাই সে আসিফকে রেস্ট করার জায়গা দেখিয়ে দিল আর বলে গেল, আমরা রাতে ডিউটি করব, একদম বেরোবে না। আসিফ মাথা নেড়ে সম্মতি দিল। রবিন চলে গেল সেখান থেকে। এখানে আসা অন্য মানুষগুলো ঘুমাচ্ছে, গার্ডরাও সবাই এখন খাওয়াই ব্যস্ত। এই মুহূর্তের থেকে সেরা সুযোগ আর আসিফ পাবে না বলে মনে হলো। সে পা টিপে টিপে উঠে সেই রুম থেকে বেরোলো। তারপর এখানে আসা লোকগুলোকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সে ঘরে গেল। যে উদ্দেশ্যে গিয়েছিল তা পেয়েও গেল। সেখানে থাকা আলনার উপরে একটা ঢিলেঢালা শার্ট পেল, তার পাশে একটা ঢিলেঢালা প্যান্ট ছিল। আসিফের মনে হলো এগুলো গায়ে একদম কোনো ঝামেলা ছাড়াই ঢুকে যাবে। সেগুলো কাঁধে চাপিয়ে পা টিপে টিপে গেল সেই রুমের উদ্দেশ্যে, যেখানে সে সেই গুপ্ত সুড়ঙ্গের সিঁড়ি দেখেছিল। এপাশে দরজাটা ঠেলাঠুলো কোনো মতে সরিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে বুঝতে পারলো খুব বড় ভুল করে ফেলেছে আসিফ। ওর বোঝা উচিত ছিল যে রাত্রেবেলা এই পথে থাকবে দুর্গম। এত অন্ধকারের মধ্যে কিভাবে যাবে সেটা জানা নেই। ভেতরে যতটা তাকাচ্ছে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আসিফ মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। জীবনে কোনোদিন এত এত অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হবে সেটা কল্পনাতেও ভাবেনি আসিফ। তাও মনে সাহস জুগিয়ে হাত দিয়ে অনুমান করে সামনে এগোতে থাকে। আসিফ যতটুকু জানে এই পথে অন্য রাস্তায় যাওয়ার সুযোগ নেই। এই পথের শেষে সেই জঙ্গলের মুখেই। আসিফ অন্ধকার হাতড়ে সামনে যাচ্ছে। এখন একমাত্র লক্ষ্য এখান থেকে বের হওয়া। কোনো দুর্বল হার্টের মানুষ এখানে থাকলে হয়তো এতক্ষণে হার্ট কয়েকবার তার স্পন্দন বন্ধ করে দিত। অন্ধকারে যদিও অনেক ভয় লাগছিল, তবুও সৃষ্টিকর্তার নাম জপতে জপতে প্রায় ঘন্টাখানিক সময় লাগিয়ে সেই মুখের দেখা পায় আসিফ। মুখে খুশির ঝিলিক দেখা যায়। তবে আসিফের এটা মাথায়ও ছিল না যে সেদিন এটা দুজন মিলে সরিয়েছিল। তার উপর এর উপর লতাপাতা দিয়ে ঢাকা। এখন এটা কিভাবে সরাবে? এখন তো আর ফিরে যাওয়া সম্ভব নয়। এতক্ষণে নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া শেষ, সবাই পাহারা দিচ্ছে। এখন এদিকে ফিরে যাওয়াও সম্ভব নয়। আর এই ভারী দরজায় বা কিভাবে সরাবে? কোন পথে বেরোবে আসিফ সেটা জানে না। হাত পা কেটে একাকার অবস্থা হয়েছে আসিফের। উপরে ঢাকা সেই লতাপাতার সাথে ছোট ছোট ডালপালাও ছিল, যার কারণে হাত পায়ের এই অবস্থা হয়েছে। সেই মুহূর্তে তখন এপাশ ওপাশ দুই পাশেরই বের হওয়ার মুখ বন্ধ। তখন বাঁচার শেষ চেষ্টা করতেই ঢাকনায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লেগেছিল, এবং যার ফলে একটু ফাঁকা হয়েছিল। তা দিয়েই ঠেলে ঠুলে বেরিয়েছে। হাত পা কেটে রক্ত ঝরছে, সেদিকে খেয়াল নেই। জীবনটা বেঁচে গিয়েছে এই ঢের। আসিফ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে আজকের পর থেকে আর জীবনেও কোনোদিন বলবে না ও অ্যাডভেঞ্চারের প্রিয় মানুষ। ঢের শিক্ষা হয়েছে। সেখান থেকে উঠে পা টেনে টেনে দৌড়াতে থাকে। একসময় জঙ্গলের শেষ মাথায় পৌঁছে যায়। সেখানে বসে নিজের পোশাক বদলে নেয়। গার্ডের পোশাক সেখানে ফেলে আসে। এখন একজন সাধারণ মানুষের বেশে বেরিয়ে আসে জঙ্গল থেকে। হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় পৌঁছে যায়, কিন্তু এখনও ভোরের আলো ফোটেনি। চারিদিকে নিস্তব্ধ। এই সময় কোনো গাড়ি পাওয়া সম্ভব না, কিন্তু এখানে বসে থাকাটাও বুদ্ধিমানের কাজ হবে না। তাই পায়ে হেঁটে সামনে এগোতে থাকে। বেশি সময় হাঁটা লাগে না। এর মধ্যেই দূর থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি কানে এসে লাগে। শব্দটা অনেক দূর থেকে আসছে। বোঝাই যাচ্ছে এই জায়গা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে।
7টার দিকে অবশেষে একটা বাসের দেখা মেলে। এটাই হয়তো স্টেশন থেকে ছেড়ে আসা প্রথম বাস। এতক্ষণে হাঁটতে হাঁটতে অবস্থা অনেক দূরে চলে এসেছে আসিফ। আর কাল বিলম্ব না করে চড়ে বসে সেই বাসেই। এই জায়গা থেকে সরাসরি তাদের গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই এই বাস ধরে আগে ঢাকায় যেতে হবে, তারপর সেখান থেকে আবার অন্য বাস ধরে গ্রামে পৌঁছাতে হবে। এতক্ষণ মনোযোগ দিয়ে সবটাই শুনলেন নুরুল ইসলাম। এরপর হালকা হাতে পিঠ চাপড়ে নিলেন আসিফের আর বললেন, সাব্বাস বেটা, এই না একটা কাজের মতো কাজ করেছো। আসিফ আর কিছু বলে না, শুধু তার ঠোঁটের কোণে একটু মুচকি হাসি রেখে ফুটে ওঠে। নুরুল ইসলাম এত কিছু শোনার পরেও আবার জিজ্ঞেস করে, আসিফ, যা বলছো তুমি 100% শিওর তো? তুমি বোঝোই তো, এত বড় একটা মিশন যদি সাকসেসফুল না হয় তাহলে উপর মহলের চাপ এসে আমার ঘাড়ে বর্তাবে। আঙ্কেল, আপনার সাথে মিথ্যা বলার মতো কিছু দেখছি না আমি নিজে চোখে যেটা দেখেছি সেটাই আপনাকে জানালাম। এখনও ওখানে অনেকগুলো মানুষ রয়েছে, তাদের জীবন বাঁচানো আপনাদের দায়িত্ব। এখন আপনারা যদি দায়িত্ব পালন না করে এড়িয়ে যান, সেই দায় সম্পূর্ণ আপনাদের। এর মধ্যে নার্স এসে কেবিনে ঢুকে। কথা বলতে বলতে আসিফ হাঁপিয়ে গেছে দেখে নার্স নুরুল ইসলামকে অনুরোধ করে, স্যার, আপনি একটু এখন পেশেন্টকে একলা থাকতে দিন, ওনার ভীষণ কষ্ট হচ্ছে। নুরুল ইসলামের এতক্ষণে খেয়াল হয় আসিফের সত্যিই অনেক কষ্ট হচ্ছে। নুরুল ইসলাম আর কথা বাড়ালো না, আসিফের পিঠ চাপড়ে দিয়ে বেরিয়ে গেলেন কেবিন থেকে। তিনি তহমিনা বেগমকে বলে গেলেন এদিকে সবটা খেয়াল রাখতে। তহমিনা বাধ্য স্ত্রীর মতো মাথা নাড়ল। নুরুল ইসলামের হাতে নষ্ট করার মতো সময় আর এক মুহূর্তে নেই। সেই মুহূর্তে ছুটলেন চট্টগ্রামের উদ্দেশ্যে। এদিকে ফোনে যতটা সম্ভব কথা বলে মোটামুটি একটা টিম রেডি করলেন ডক্টর আবির আহমেদের গোপন ডেরায় যাওয়ার জন্য। প্রতিদিন সকালেই একটা জিনিস লক্ষ্য করে তরু, নূরনাহার প্রতিদিনই সকালে নাস্তার টেবিলে 4 জনের খাবার তৈরি করে। 3 জন খাবার খেলেও একজন খাবার প্রতিদিন টেবিলেই থেকে যায়। দুপুর অবধি সেই খাবার সেখানেই থাকে। তুরাককে ততক্ষণেও নাস্তার টেবিলে দেখা যায় না, এমনকি সে তার রুমের দরজাও খোলে না। দুপুর হলে সেই খাবার টেবিল থেকে সরিয়ে ফেলে নূরনাহার। দুপুরেও তুরাক খেতে আসে না। তরুর ফুপা তখন কাজের তাগিদে বাইরে থাকেন, তাই দুপুরের খাবারে তরু আর নূরনাহারই ডাইনিংয়ে আসে। তুরাক তখন ও রুমের দরজা খোলে না। যখন ঘড়ির কাঁটা ঠিক 3টার ঘরে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে তুরাগের রুমের দরজা খোলার শব্দ পাওয়া যায়। একদম পরিপাটি হয়ে বের হয়। আজও পাঞ্জাবি পরে বের হয়েছে, ব্ল্যাক জিন্সের ওপর হোয়াইট কালার পাঞ্জাবি পরা, ব্ল্যাক কালার ওয়াচ, ব্ল্যাক শুজ, ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো স্পাইক করা। রুম থেকে বেরিয়ে সানগ্লাসটা হাতে ঘোরাতে ঘোরাতে এক নজর ড্রয়িংয়ে বসে থাকা মায়ের দিকে তাকাবে, কিন্তু কোনো কথা বলবে না। সানগ্লাসটা হাতে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যাবে। এই মুহূর্তে কোথায় যাই, এখন কি কাজ, সেটাই বুঝতে পারছে না তরু। বিগত কয়েকদিন এই একই রকম দৃশ্য দেখে অভ্যস্ত তরু। যতটুকু বুঝলো, তুরাগ ঘরে খাবারও খায় না, আর কারোর সাথে কথাও বলে না, শুধু বাড়িতে আসে আর এসেই নিজের রুমে ঢুকে যায়। আজ তরু আবার সাহস করে নূরনাহারকে জিজ্ঞেস করে, ফুপি, তুরাগ ভাই এই সময় কোথায় যায়? কোথায় আবার যাবে? সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তার মিটিং মিছিল করতে যাবে। কেন, তোমার ছেলে মেয়র হবে নাকি? আরে না, এবারের নতুন পদপ্রার্থী কালাম মোল্লার হয়ে জনসমর্থন আদায় করতে যায় আমার পুত্র। কালাম মোল্লার রাইট হ্যান্ড। কি বলো ফুপি, তোমার ছেলে সিঙ্গার থেকে পলিটিশিয়ান হয়ে গেছে, তোমরা কিছু বলনি? ফুপা তো মনে হয় এসব পছন্দ করে না, তাই না? তোর ফুপা, তোর বাবা, কেউ এখন আর ওর সাথে কথা বলে না, আর না ও কারোর সাথে কথা বলে। আমার একটা কথাও শোনে না, না আর আমার কোনো কথার জবাব দেয়। চুপচাপ বাসায় আসে আবার বেরিয়ে যায়। তোর ফুপার এই একটা কথাই ও রাখে। সে বলেছিল যত যাই করো না কেন রাতে বাসায় বাইরে থাকবে না, তাই যত রাতই হোক না বাসায় ফিরবেই। আচ্ছা ফুপি, হঠাৎ করে গানটা ছেড়ে দিল কেন তুরাগ ভাই? তার তো এত এত ফ্যান ফলোয়ার ছিল, আর আমি যতদূর শুনেছি সিঙ্গার হওয়াটা তার শখ ছিল, আর তোমাদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ করেই এই প্রফেশনে গিয়েছিল। তাহলে নিজের পছন্দের প্রফেশন থেকে কেন সরে আসলো? তরুর এমন প্রশ্নে মুখটা কালো হয়ে গেল নূরনাহারের। তিনি এক প্রকার এড়িয়ে গেলেন প্রশ্নটা। তিনি বললেন,
যেটা ওই ভালো জানে। কিন্তু তরুর মনে হলো নূরনাহার ভেতরে ভেতরে কেন অপরাধ ভোগ করছেন, যেটা তিনি প্রকাশ করতে পারছেন না। তাই তরু এই প্রসঙ্গ পাল্টে আবার জিজ্ঞেস করলো। আচ্ছা ফুপি, তুরাগ ভাই যে বাসায় কিছু খায় না, এতে তোমার কষ্ট হয় তাই না? তরুর কথা শুনে জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নূরনাহার। কি বলবেন তিনি? কষ্ট তো অবশ্যই। নিজের ছেলের ঘরের মধ্যে থাকে অথচ তাদের সাথে এক টেবিলে বসে কখনো খাবারও খায় না। তাদের গলা দিয়ে আর কি খাবার নামে? তবুও বেঁচে থাকার তাগিদে খেতে তো হবেই। নূরনাহারের মুখ দেখেই বোঝা যাচ্ছে তার ভীষণ কষ্ট হচ্ছে এসব নিয়ে কথা বলতে। তাই তরু এখন আর কিছু জানতে চায় না। ও প্রথম দিন রাতেই ভেবেছিল এসব নিয়ে আর কথা বলবে না, তবুও কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসেছে। এখন ফুপির মন ঠিক করতে বলে। ফুপি, তোমার তো এখন কোনো কাজ নেই তাই না? না, আপাতত নেই। চলো তাহলে আমরা একটা মুভি দেখি। কি আর করবো, দেখ। আরে তুমিও দেখো, মন ভালো হয়ে যাবে। টিভিটা অন করে দিয়ে আসে তরু। তরু বসেছে তো ফুপির সাথে মুভি দেখতে, কিন্তু মনে পড়ে রয়েছে অন্য জায়গায়। মনে মনে অনেক কিছু ভেবে ফেলছে তরু। সে ঠিক করে নিয়েছে যেভাবেই হোক তুরাগ ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা জানবে। তারপর দেখতে হবে তিনি বাসায় কেন খায় না। তরু ঠিক করে ফেলেছে যে তুরাগ ভাইকে আবার আগের মতো করে তুলবে, কেননা তার জন্য ফুপিও কষ্ট পাচ্ছে। আর ফুপির কষ্ট তরু সহ্য হচ্ছে না। আসার পর থেকে কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে আছে তুরাগ। বিষয়টা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে প্রান্ত। অনেকক্ষণ যাবতই প্রান্ত ভাবছে কথা বলবে তুরাগের সাথে, কিন্তু সেই ফুসরতার কোথায়। আসার পর থেকেই এই কাজ সেই কাজ একটার পর একটা লেগেই আছে। আজ আবার কালাম মোল্লা মিটিংয়ে ডেকেছিলেন সামনে নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য। সেটা গুছাতে গুছাতে প্রান্ত এক প্রকার হাঁপিয়ে গেছে। আজ তুরাগটাও কেমন দম মেরে বসে আছে। তার কাজও আজ প্রান্তকে করতে হচ্ছে। কালাম ভাই যদি কিছু উল্টোপাল্টা দেখে তাহলে এসে প্রান্তর উপরে চেঁচাবে, কারণ সে তুরাগকে কিছু বলে না। তুরাগ যা জিদ্দি, কিছু বললে না আবার এখানে আসা বন্ধ করে দেয়। কিন্তু কালাম ভাই তুরাগের মতো একটা মানুষ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তাই যত ঝড়ঝাপটা প্রান্তকে সহ্য করতে হবে। কালাম ভাই চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। তুরাগে কর্নারে একটা চেয়ার পেতে বসে আছে আর গভীর চিন্তায় মগ্ন সে। কি যে ভাবছে তা এই মুহূর্তে বোঝা মুশকিল। প্রান্ত এদিকে মোটামুটি ভাব সামলে নিল। তার সাথেই ছিল রাহাত। রাহাতকে বলল সবার জন্য নিচ থেকে চা নিয়ে আসতে। প্রান্তের বলতে দেরি, কিন্তু রাহাতের ছুট লাগতে দেরি হয়নি। সে যেন এটার জন্যই অপেক্ষা করতেছিল। যেভাবে দৌড়ে গিয়েছিল আবার সেভাবে চায়ের ফ্লাক্স হাতে দৌড়ে আসলো রাহাত। প্রান্ত ভুরু কুঁচকে একবার রাহাতের দিকে তাকালো। কিরে, মাত্র না গেলি চা আনতে, এর মধ্যে আসলি কিভাবে? আসলে আগে ফোন দিছে, চা রেডি করতে বলেছিলাম। সাবাস, ভালোই উন্নতি হয়েছে বুদ্ধির। এখন শোন, 2 কাপ ঢেলে আমাকে আর তুরাগকে দে, বাকিটা তোরা ভাগ করে নিয়ে নে। আচ্ছা ভাই। প্রান্ত 2 কাপ চা নিয়ে এসে একটা চেয়ার টেনে তুরাগের পাশে বসলো। তুরাগের সামনে চায়ের কাপ ধরলো, কিন্তু তুরাগ চায়ের কাপ নিল না। সে বাহিরের এসব কিছু দেখছে না, কি চিন্তায় যেন মগ্ন। প্রান্ত চায়ের কাপটা নিচে রেখে তুরাগের কাঁধে ধাক্কা দিল। কাঁধে ধাক্কা লাগতেই ধরফর করে ওঠে, এদিক ওদিক তাকালো তুরাগ। তারপর সামনে প্রান্তকে দেখে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। আরে ভাই, এভাবে তাকাচ্ছিস কেন? আমি কিছু করি নাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই ডাক দিছি, নয়তো দিতাম না। তুরাগ আর কথা না বাড়িয়ে চায়ের কাপটা হাতে নেয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রান্ত জিজ্ঞেস করে, তুরাগ, একটা প্রশ্ন করব? যে কয়টা মন চায় কর, তবে চা শেষ হওয়ার আগেই প্রশ্ন শেষ করবি। আচ্ছা ভাই, তোর হয়েছে কি, আমাকে একটু বলবি? আমার আবার কি হবে? কিছু তো একটা হয়েছে। আসার পর থেকে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে আছিস, কিছু একটা ভাবছিস। কি ভাবছিস সেটাই জানতে চাচ্ছি। লুকানোর চেষ্টা করে লাভ নাই, আমি তোকে খুব ভালো করেই বুঝতে পারি, তাই অন্তত আমার কাছে লুকোস না। তুরাগ আরেকবার চুমুক দেয় চায়ের কাপে, তারপর চোখ বন্ধ করে নেয়। একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে, জানিস প্রান্ত, সেই চোখ জোড়া না আমি আবার দেখেছি, একদম অবিকল সেই চোখ জোড়া। সেই চোখ মানে? তোর মনে নেই? 3 বছর আগে ঢাকার বাহিরে একটা কলেজে কনসার্টে গিয়েছিলাম।
সেখানে দর্শক সারিতে বসা সেই মায়াবী চোখ জোড়া মনে হলো আমি আবার দেখেছি। শুধু একবার না, অনেকবার। আমি যে কয়বার তার সামনে গিয়েছি সেই কয়বার আমি তার চোখের দিকে তাকিয়েছি। অবিকল সেই চোখ জোড়া মনে হচ্ছে আমার সামনে। তুরাগের কথা শুনে প্রান্ত বসা থেকে দাঁড়িয়ে গেল, তারপর একটু জোরেই বলল। কি? প্রান্তর এভাবে রিয়াক্ট করায় তুরাগ আবারও চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইল। সেটা দেখে প্রান্তর সাথে সাথে আবার চেয়ারে বসলো। এভাবে দাঁড়ালি কেন? তো কি করব? যে নিউজ তুই শোনালি ভাই, সেই নিউজ আমাকে বসা থেকে দাঁড় করিয়ে দিয়েছে। কি বলছিস ভাই তুই? সেটা কিভাবে সম্ভব? সম্ভব বলেই বলেছি। মেয়েটা আমাদের বাসায় এসেছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কেউ, বাসায় কারো কাছে জিজ্ঞেসও করতে পারছি না। তবে আমার মনে হচ্ছে আমি ওকে খুব ভালোভাবে চিনি। এখন মনে করতে পারছি না কেউ, তবে আমার মনে হচ্ছে সে আমার মামার একটা মেয়ে ছিল। এটাই সে। অনেক বছর গ্রামে না যাওয়ায় ঠিক চিনতে পারছি না, তবে অনুমান করছি। কিন্তু সেই চোখ, অবিকল, কেমনে ভাই? আই ডোন্ট নো, বাট আমি অনেকবার দেখেছি। তুই আগে দেখ মেয়েটাকে। হুম। আজও সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে তুরাগদের। বাইকটা রেখে আজ প্রান্তের বাইকে করে এসেছে তুরাগ। তুরাগ মেইন ডোর দিয়েই বাসার ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে প্রবেশ করে আগে নজর বোলায় সোফার দিকে, না সেখানে কেউ নেই। এরপর নজর যায় দোতলায় ওঠার সিঁড়ির দিকে। সেখানেই বসে আছে তরু, হাতে একটা বই। দেখে মনে হচ্ছে ইন্টারের বোটানি বই। তুরাগ মনে মনে বলল, এই তো দেখি পিচ্ছি মেয়ে। এই মেয়ে এখনো জেগে এখানে বসে আছে কেন? তুরাগ দরজায় হাত রেখেই বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তার পুরো নজর এতক্ষণ সামনে বসে থাকা রমণীর দিকে নিস্তব্ধ ছিল। রমণীর দৃষ্টি তার বইয়ের ভাঁজে। এক মনে কিছু একটা পড়ছে। কি পড়ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। দূর থেকে শুধু তীর তীর করে কাপা ঠোঁট যুগল দেখা যাচ্ছে। সেদিকে এক নজর তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল তুরাগ। এই মেয়ের দিকে আর তাকাবে না ঠিক করলো। মেয়েটা মনে জাদু জানে, নয়তো তুরাগের নজর ঘুরে ফিরে বারবার কেন ওর দিকেই পড়বে। তুরাগ হেঁটে ভিতরের দিকে ঢোকে। এতক্ষণে তরুণ নজর পড়ে যায় যে তুরাগ বাসায় এসেছে। সেই কখন থেকে বসে থাকতে থাকতে চোখ লেগে আসছিল, তাই তো বই নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করছে যাতে ঘুমকে একটু তাড়ানো যায়। তুরাগ তরুকে পাত্তা না দিয়ে তরুর পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে নেয়। তরু তড়িঘড়ি করে তুরাগের সামনে দুই হাত দুদিকে পাখির ডানার মতো মেলে দিয়ে দাঁড়ায়। থেমে যায় তুরাগ। তুরাগের থেকে বেশ খানিকটা শট। এজন্য তরুকে ঘাড় বাঁকা করেই তুরাগের দিকে তাকাতে হয়। তরু ঘাড় বাঁকা করে তাকিয়ে দেখে তুরাগও মাথাটা একটু নিচু করে তরুর দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ে যায় দুজনের। তুরাগ এক ভ্রু উঁচু করে কিছু একটা ইশারা করে। তরু বুঝতে পারে যে ওর এভাবে দাঁড়ানোর কারণ জানতে চাইছে তুরাগ। কিন্তু প্রথমেই জবাব না দিয়ে তরু আবার উল্টো জিজ্ঞেস করে, কি বললে? এইভাবে কাকতাড়ুয়া হয়ে এর সামনে দাঁড়িয়ে আছো কেন? আপনাকে উপরে যেতে দিব না তাই। আরে আজব, আমার বাসায় এসে আমার উপরেই জোর খাটাচ্ছ। সরো সামনে থেকে। না, সরব না। এটা আপনার বাসা হলে এটা আমার ফুপিরও বাসা। আমি অবশ্যই এখানে জোর খাটাতে পারি। আর আমি এতক্ষণ আপনার জন্য বসেছিলাম। আপনি আসলে একসাথে খাবো তাই। আপনাদের বাসায় এসেছি, বাসার সবাই না খেলে আমি আগে আগে খেয়ে নিই কিভাবে বলুন তো? বিষয়টা ভালো দেখায় না। এটা আমার ফুপির বাসা কথাটা তুরাগের মাথায় বাড়ি খেলো কয়েকবার। তার মানে ও যেটা ভাবছে সেটাই। সেই ছোট্ট পিচ্চি তরু এখন এত বড় হয়ে গেছে, কিন্তু মেয়েটা ওদের বাসায় এসে হুট করেই ওর খাবার নিয়ে খবরদারি করতেছে কেন? তুরাগ এই মুহূর্তে কথা ঘোরাতে তরুকে উদ্দেশ্য করে বলল, ও, তুমি তাহলে ইন্সপেক্টর নুরুল ইসলামের আদরের দুলালি? কথাটা বেশ গায়ে লাগলো তরুর। এমন কথা বলার কি আছে? একটু ভালোভাবেও তো বলা যায় নাকি? আজ তো খাটাস একটা। কিন্তু এর উত্তরে তরুর কি বলা উচিত খুঁজে পেল না, তাই বলল, দেখুন তুরাগ ভাই, উনি আপনার মামা হন। এইভাবে না বলে একটু ভালোভাবেও বলা যেত। কি বললে? মামা? আমার কোনো মামা নেই। আমার পর থেকে সরো মেয়ে। এতক্ষণ যাবৎ কিছু বলছি না বলে বড্ড সাহস দেখাচ্ছ তুমি। তুমি বোধ হয় জানো না আমার ইচ্ছের উপরে কারো ইচ্ছে খাটে না। তরু মনে মনে বিড়বিড় করে বলল, বাবা মাকে কষ্ট দিয়ে সে আবার এখন বড় বড় কথা বলে যে তার ইচ্ছের উপরে কারোর কথা খাটে না। আমিও দেখব কতদিন এই ভাব থাকে।
আমাকে গালি দেওয়া শেষ হলে সরে দাঁড়াও, নয়তো কোলে তুলে সামনে থেকে সরাবো। আপনি আমাকে তুলতে পারবেন নাকি? আমি অনেক হ্যাভি। তুরাগ তরুর পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করলো, তারপর হো হো করে হেসে উঠল। উফ, হাসতেছেন কেন আপনি? হাসবো না? আমার সামনে জলজ্যান্ত 50 কিলোর আলুর বস্তা দাঁড়িয়ে আছে যে কিনা নিজেকে হেভি মনে করে। এরকম চুনোপুটি আমি এক হাতে তুলে আছাড় মারতে পারি। তুমি দাঁড়াও, আমি দেখাচ্ছি। তুরাগ সত্যি সত্যি নিচু হয়, আর তরু ভাবে তুরাগ হয়তো সত্যি সত্যি ওকে তুলবে, তাই লাফ দিয়ে সামনে থেকে সরে দাঁড়ায়। তুরাগ তরুর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে উপরের দিকে হাঁটা ধরে। তরু পুরো বোকা বনে যায়। ওকে সামনে থেকে সরানোর ট্রিক ছিল এটা, তাও ও বুঝতেই পারলো না। নিজের মাথায় নিজেই গাঁটটা মারে, আর তুরাগ কেবলা মার্কা দাঁতগুলো বের করে তরুর দিকে তাকিয়ে উপরে উঠছে। তুরাগ ভাই, এই ক্লোজ আপের অ্যাড দেয়া বন্ধ করেন তো। তরুর কথা শুনে তুরাগের হাসি অটোমেটিক অফ হয়ে যায়। মনে মনে বলে, কি বললো মেয়েটা? ও এতক্ষণ ক্লোজ আপের অ্যাড দিচ্ছিল? ভালোই তো কথা জানে। দেখে তো মনে হচ্ছিল একদম ভদ্রের গোডাউন। তুরাগকে উপরে আসতে দেখে সেখান থেকে সরে দাঁড়ায় নূরনাহার। এতক্ষণ উপর থেকে যে আরো এক জোড়া চোখ ওদের পর্যবেক্ষণ করে যাচ্ছিল, এটা তরু তুরাগ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তুরাগকে উপরে আসতে দেখেই তিনি সরে দাঁড়ালেন সেখান থেকে। নুরুল ইসলামদের মিশন এবারেও ফেল করেছে। রাগে নিজের মাথার চুল নিজেই টেনে ধরল নুরুল ইসলাম। তিনি আশাবাদী ছিলেন এবারে হয়তো একটা কিছু হবে, কিন্তু তার হলো কই। এই একটা কেস তার মাথা খারাপ করে দিল। এই কেসটা নিয়ে কত গবেষণা চললো, কিন্তু মেন মাথাকে সেটাই তো এতদিন খুঁজে পাচ্ছিল না। আসিফের দুঃসাহসিকতায় কিছুটা ইনফরমেশন পাওয়ার আশায় আলো দেখছিল তারা, কিন্তু আবার ধরতে ব্যর্থ। তবে আসিফ যে কথা বলেছে সেগুলো একদম ফেল দেওয়ার নয়, কেননা আসিফ জায়গাটার বর্ণনা যেভাবে দিয়েছিল, জায়গাটা পুরোপুরি সেরকম। এখানে কিছুক্ষণ আগেও যে মানুষ ছিল সেটা বেশ বোঝা যাচ্ছে। তবে পুলিশ ফোর্স আসার আগেই এখান থেকে সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। আসিফের সাহসিকতায় এই ডেরার সন্ধান পেলেও তাদের নতুন ডেরা সম্পর্কে কোনো ইনফরমেশনই তো নেই। মাথার চুল দুহাতে আঁকড়ে একটা টুলে বসে পড়েছে নুরুল ইসলাম। এমন সময় মিলন সাহেব দৌড়ে আসলেন। এসে নুরুল ইসলামের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন তিনি। কি ব্যাপার মিলন, কিছু পেলো? স্যার, চারিদিকটা খুঁজে দেখেছি, কোথাও কিছু নেই। কিন্তু এখানে ছিল, আমি নিশ্চিত। এখানের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেকজন লোক ছিল। জি স্যার, আপনি ঠিক বলেছেন। নুরুল ইসলাম এই মিশন ডক্টর আবির আহমেদের কথাটা তিনি এখনো পুরোপুরি চেপে গিয়েছেন। ডক্টর আবির আহমেদ দেশের একজন নামকরা ডাক্তার। এভাবে কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র আসিফের কথার ভিত্তিতে তার দিকে আঙুল তোলার কোনো মানে হয় না। তার উপর তিনি এখনো শিওর না যে আসিফ ডক্টর আবির আহমেদ এর ব্যাপারটা সত্যি বলছে কিনা, নাকি আসিফ নিজ ইচ্ছাতে অপরাধ করে অপরাধীর ট্যাগ থেকে বেঁচে যেতে আবির আহমেদের নাম ব্যবহার করেছে, সেটারও কোনো প্রুফ তো নুরুল ইসলামের কাছে নেই। তার জন্য এখন আগে প্রমাণ জোগাড় করা জরুরি। নুরুল ইসলাম ঠিক করেন এবার আগে তিনি সোর্স লাগাবেন ডক্টর আবির আহমেদের পেছনে। 24 ঘন্টা তাকে নজরবন্দি রাখলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। নুরুল ইসলাম সবাইকে আদেশ করে এখন এই জায়গা ত্যাগ করার জন্য। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। এই কেসটা এত সহজে সলভ হওয়ার নয়। লোকগুলো ভীষণ ধূর্ত, তাদের ধরা এতটা সহজ নয়। নুরুল ইসলামকে ফোর্স নিয়ে বেরিয়ে যেতে দেখে আড়াল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল একজন। এখানে পুলিশ আসবে সেই ব্যাপারটা কোনো ইনফরমেশনই তারা পায়নি। তবে রবিন যখন জানিয়েছিল যে তাদের মধ্যে থেকে রাফিন মিসিং, তখন তো তারা ভেবেছিল রাফিন হয়তো পালিয়ে গিয়েছে। তাই রাফিনের বাড়িতে খোঁজ লাগাই, কিন্তু দেখে রাফিন সেখানে নেই। তারপর যেখানে আসিফকে আটকে রাখা হয়েছিল সেখানে রাফিনকে ওরকম বিধ্বস্ত অবস্থায় দেখে তাদের বুঝতে বাকি ছিল না তারা তাদের গুটি ভুল জায়গায় চেলে ফেলেছে। এতক্ষণে আসিফ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে এখানে পুলিশ অ্যাটাক হতে পারে, অনুমান করেই তড়িঘড়ি করে সবটা সরিয়ে ফেলেছিল, নয়তো এতক্ষণে সবাইকে জেলে থাকতে হতো। এরপর তৎক্ষণাৎ ফোনটা বের করে কাউকে ফোন লাগাই। বস, পুলিশ চলে গেছে। ফোনের অপর পাশে থাকা লোকটা একটা রহস্যমূলক হাসি দেয়।
তারপর তিনি ফোনেই বলেন, আজকেও ঠিক সেমভাবে সেম জায়গায় তরুকে দেখে দাঁড়িয়ে পড়ল তুরাগ। এই মেয়েটা এই মেয়েটা এমন করছে কেন? কি চায় ও? ওর খাওয়া না খাওয়া নিয়ে এই মেয়েটা এত মাথা ব্যথা কেন? যা হয় হোক, আজ আর কথাই বলবে না এই মেয়ের সাথে। পথ আটকালে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। এই মেয়েকে তো মোটেই মাথায় তোলা যাবে না। এমনিতেই নিজে নিজে অধিকার খাটাতে আসে, তাও আবার তুরাগ সাইয়েদের ওপর। ভাবা যায়? তুরাগ পায়ের গতি বাড়িয়ে হাঁটা শুরু করলো। আজ সামনে দাঁড়ালে সরিয়ে চলে যাবে। তুরাগ তরুর সামনে এসে দাঁড়ালো। না, তরুর কোনো নড়চড় নেই, ভাবলেসিনভাবে বসে আছে। তুরাগ ভেবেছিল আজকেও হয়তো ওর পথ আটকে দাঁড়াবে, কিন্তু তরু ঘুরেও তাকালো না সেদিকে। রাত তখন প্রায় 1টা বাজে। তুরাগের আর সেদে সেদে কোনো কথা জিজ্ঞেস করতে মন চাইল না, তাই তরুর পাশ কাটিয়ে উঠে গেল উপরে। তরু তখনও বাইরের দিকে একমনে তাকিয়ে আছে। তুরাগও আর পিছু না তাকিয়ে উপরে উঠে গেল। রুমে এসে একদম অগোছালো মানুষের ন্যায় ধপাস করে পড়ল বিছানার মধ্যে। ফ্রেশ তো হলোই না, এমনকি বাহির থেকে পড়ে আসা মোজাটাও খোলেনি। সেই ড্রেসেই শুয়ে পড়ল, পা দুটো বাহিরের দিকে ঝুলিয়ে দিয়ে। তরু উঠে নিজের রুমে গিয়ে বইটা রেখে আসলো। এরপর পা বাড়ালো তুরাগের রুমের উদ্দেশ্যে। তুরাগের রুমের সামনে এসে দেখতে পেল রুমের দরজা লাগানো। তরু বাহির থেকে তুরাগ ভাই বলে বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো রিপ্লাই এলো না। তুরাগ কি এর মধ্যে ঘুমিয়ে পড়েছে? ধ্যাত, একটা মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে কিভাবে পড়ে? হয়তো ইচ্ছে করে জবাব দিচ্ছে না। তরু দেখতে চাইলো তুরাগ কি করছে। নুরনাহারের কাছে শুনছিল তুরাগ রুমের দরজা ভেতর থেকে কখনো লক করে না। তরুর মনে হলো আজও হয়তো লক করেনি। দেখার জন্য দরজা ধাক্কা দিতেই খুলে গেল। দরজা একটুখানি ফাঁকা করে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করলো তুরাগ কি করছে। দেখলো তুরাগ যে ড্রেসে এসেছিল সেটা পরেই শুয়ে আছে। ডান হাতটা মাথার উপর দিয়ে রেখেছে, হয়তো মাথা ব্যথা করছে। তরু মাথা ভেতরে দিয়েই আবার ডাকলো, তুরাগ ভাই, তুরাগ ভাই, আপনি জেগে আছেন আমি জানি। কথা বলছেন না কেন তাহলে? কোনো সাড়া শব্দ না পেয়ে দুষ্টু বুদ্ধি আসে তরুর মাথায়। এরপর নাম ধরে ডাকে, তুরাগ, এই তুরাগ ওঠ। তোর জন্য এতক্ষণ অপেক্ষা করে আছি আর তুই ঘুমিয়ে গেলি? তুরাগ ওঠ। চোখ বন্ধ অবস্থায় নাক চোখ কুঁচকে ফেলে তুরাগ। এতক্ষণ ধরে চোখ বন্ধ করে পড়েছিল, ভেবেছিল মেয়েটা হয়তো চলে যাবে। এখন দেখো কি সাহসটাই দেখাচ্ছে। মন চাচ্ছে এখন গিয়ে ঠাটিয়ে 2টা চড় মারি, কিন্তু শুধু শুধু এই মেয়ের সাথে কথা বাড়াবে না, তাই এখনো চুপ করে রইল, যেন কিছুই শুনতে পায়নি। চোখ নাক কুচকানো দেখেই তরু শিওর হয়ে গেল যে তুরাগ ঘুমায়নি, তাই এবার বুলি করতে শুরু করলো। তুরাগের পায়ের দিকে তাকিয়ে হাত দিয়ে নাক চেপে ধরে বলতে লাগলো, ছি ছি, তুরাগ ভাই আপনি এত নোংরা! বাহির থেকে মোজাটাও খুলেননি। ওয়াক, ছি, কি গন্ধ! আমিও তো বলি বাড়ির এত সুন্দর পরিবেশটা এমন বিশ্রী গন্ধে ভরে গেল কেন? এখন বুঝছি, ছি ছি ছি, আমার ফুপির ছেলেটা এমন নোংরা আমি তো জানতামই না। তুরাগ লাফ দিয়ে উঠে বসে। শরীরটা অনেক ক্লান্ত ছিল। সামনে বিছানা দেখে পা আর একটু এদিক ওদিক নড়াতে চায়নি, তাই তো এই অবস্থায় বিছানার মধ্যে শুয়ে পড়েছিল। না, আর সহ্য করা যাচ্ছে না, অতিরিক্ত করছে মেয়েটা। তুরাগ বেড থেকে নেমে আসে। তরু তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তুরাগ 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে বসে যাচ্ছে। উফ, হাতে এত বড় বড় নখ, রাক্ষসের মতো নখ। ব্যথায় তরুর চোখ দিয়ে পানি বেরিয়ে আসার উপক্রম, তাও দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তুরাগ হাতের কনুই চেপে রেখেই এক প্রকার টানতে টানতে দরজার সামনে নিয়ে এলো তরুকে। দরজার বাহিরে বের করে হাত ছেড়ে দিল। এমনিতেই শরীর ক্লান্ত, তার এত ড্রামা দেখতে দেখতে তুরাগের মেজাজ চটে গেছে। বাহিরে তরুকে দাঁড় করিয়ে মুখে যা আসলো তাই বলতে গেল, কিছুটা এমন, এই মেয়ে, তুমি এত ছ্যাঁচড়া কেন? এতবার না করার পরেও এখনো এখানে দাঁড়িয়ে আছো। তোমার কি কোনো মান সম্মান নেই নাকি? আর এত রাতে একজন যুবক ছেলের ঘরে একটা মেয়ে যাওয়ার মানে বোঝো তুমি? নাকি তাও বোঝো না? ফিরে খাও তুমি? এই অবস্থায় যদি কেউ তোমাকে আর আমাকে দেখতো তাহলে কি হতো বিষয়টা? সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আমার লাইফ, আমার ইচ্ছে, কে কষ্ট পেলো সেটা আমার দেখার বিষয় না। সেদিন আমিও এমন কষ্ট পেয়েছিলাম, কই সেদিন তো দেখার কেউ ছিল না। এখন কোথা থেকে এসেছো তুমি? আমি জাস্ট বিরক্ত এখন। তোমার যদি লজ্জা থাকে ফার্দার আমার সামনে আর আসবে না।
এতটুকু বলে তরুর মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তুরাগ। এতক্ষণ কথাগুলো শুনে তরুর কান ঝা ঝা করতে থাকে। তরুর আপনজনরা কখনো ওর সাথে এমন ব্যবহার করেনি। সেদিন বিয়ে ভাঙার পরেও সবাই চেষ্টা করেছে বাহিরের মানুষের কথা যেন ওর কানে না আসে। তুরাগকে তো তরু পর ভাবেনি, আপন ভেবেই একটু অধিকার খাটিয়েছিল। তাই বলে এভাবে অপমান করবে? কথাগুলো বেশ গায়ে লাগে তরুর। কান্নারা দলা পাকিয়ে আসে। সেখান থেকে দৌড়ে চলে যায় তরু। তুরাগ এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল। তরুর দৌড়ে যাওয়ার শব্দ কানে আসতেই সেখান থেকে সরে আসে। এরপর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় মিনিট 30-এর মতো লাগিয়ে ফ্রেশ হয়। একবারে শাওয়ার নিয়েই বেরিয়েছে। মাথা ব্যথা কমার নাম নেই। তবে মাথা ব্যথার জন্য কোনো পেইন কিলার নেই না তুরাগ। ঘুমালে এমনিতে ঠিক হয়ে যায়। তাই আলমারি থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে পরে টাওয়ালটা শুকাতে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে কি হয়েছে সেটা প্রায় তুরাগের মাথা থেকে বেরিয়ে গিয়েছে। চোখ বন্ধ করে চেষ্টা করতে থাকে ঘুমানোর। চোখ বন্ধ করে থাকতে থাকতে চোখে প্রায় ঘুম ঘুম ভাব চলে এসেছিল। হঠাৎ কারো ফুপানোর শব্দে কর্ণকুহর যেতেই ঘুম ঘুম ভাবটা কেটে যায়। প্রথমে বোঝার চেষ্টা করে এত রাতে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। এরপর একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে হতেই লাফ দিয়ে বেড থেকে নামে তুরাগ। ও যা সন্দেহ করেছে সেটা সত্যি কিনা পরখ করতেই রুম থেকে বেরিয়ে আসে। দোতলা থেকেই নজর দেয় ডাইনিং এর দিকে। সেখানে কম পাওয়ারের একটা লাইট জ্বলতেছে। সেই আবসা আলোয় কত অবয়ব দেখা যাচ্ছে ডাইনিং এ। তুরাগ আর একটু সামনে আগাই। দেখতে পাই কেউ টেবিলের সাথে মাথা ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে। চুলের খোপাটা খুলে কোমর অবধি লম্বা চুলগুলো ছাড়িয়ে আছে। ফোপানোর শব্দটা সেখান থেকে আসছে। তুরাগের আবার মনে হয় ও একটু বেশি বলে ফেলেছে হয়তো। তুরাগ নিচে নেমে আসে। আস্তে আস্তে তরুর পেছনে এসে দাঁড়াই। পেছন থেকেই মাথায় হাত রাখে। হঠাৎ করে মাথায় কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে তরু। মাথা উঠিয়ে পেছন ঘুরে তাকায় তরু। পেছনে তুরাগকে দেখে মাথাটা সরিয়ে নেয়। তুরাগের নজর যায় তরুর চোখের দিকে। কান্না করতে করতে চোখগুলো একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের ভেজা পাপড়িগুলো দেখতে বুকের ভেতরে কেমন একটা দ্রিম দ্রিম করতে থাকে। এই চোখগুলোই যেন তুরাগকে দুর্বল করতে সক্ষম। সামনে থাকা একটা চেয়ার টেনে তুরাগ বসে। এতক্ষণ কান্না করার ফলে হিসকি উঠে গেছে তরু। হিসকি থামানোর চেষ্টা করে যাচ্ছে তরু, কিন্তু সে ব্যর্থ। তুরাগ তরুর দিকে কিছু সময় অপলকে তাকিয়ে থাকে। তরুকে দেখতে এখন মনে হচ্ছে সামনে একটা বডি বল বসে আছে। তুরাগ বলে, তরু, আমি খেতে এসেছি, খাবার রেডি করো কুইক। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তরু। তুরাগের কথায় মাথা তুলে তাকাই। এভাবে তাকিয়ে আছো কেন? খাবো, খাবার দাও। আপনি সত্যিই খাবেন? তো আমি কি তোমাকে মিথ্যা বলছি? তরু উঠে তুরাগের জন্য খাবার বেড়ে দেয়। তুরাগ জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? তরু মাথা নেড়ে না বোঝাই। তুরাগ উঠে নিজে তরুকে খাবার বেড়ে দেয়। এরপর দুজনেই শব্দহীনভাবে খেতে থাকে। হঠাৎ করে তুরাগ বলে ওঠে, আমার সামনে এভাবে কাঁদবেন না মিস তরুলতা, সেটা আমার সহ্য হয় না। তরু কথা না বলে নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। মনে মনে ভীষণ খুশি তরু। এতদিন যে কাজটা কেউ করতে পারলো না, সেই কাজটা এই কান্নার কারণেই সফল হয়েছে। আবার বলছে কাঁদবেন না। বললেই হলো। তুরাগ খেয়ে নিজের রুমে চলে যাই। তরু সবটা গুছিয়ে রেখে এরপর রুমে যাই। সকালবেলা নাস্তার টেবিলে তুরাগকে দেখে সবার মনে হলো আকাশ থেকে পড়েছে। তুরাগের বাবা তায়েব সাইদি তো নিজের খাওয়া বাদ দিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। শুধুমাত্র তরু নিচের দিকে মাথা করে খেয়ে যাচ্ছে। তখনই নূরনাহার বলে ওঠে, নাস্তা শেষ করে আমার রুমে এসো তরু, কথা আছে তোমার সাথে। নূরনাহারের কথা শুনে তুরাগ আর তরু একসাথে নূরনাহারের দিকে তাকাই। ওদের মনে হচ্ছে কাল রাতের ঘটনা হয়তো তিনি দেখছে। তরুকে রুমে ডেকে নূরনাহার তখনই সেখানে চলে গিয়েছে। তুরাগের বাবার এখন এ বিষয়ে কোনো মন নেই। তিনি তাড়ায় আছেন, তার অফিসে লেট হয়ে যাচ্ছে। তিনি নিচের দিকে তাকিয়ে এক মনে খেয়ে যাচ্ছেন। তবে তিনি মনে মনে ভীষণ খুশি। আজ কতগুলো দিন পর ছেলে সকালবেলা নাস্তার টেবিলে এসেছে। তবে তিনি তার খুশি প্রকাশে অনিচ্ছুক। এজন্যই মূলত মাথা নিচু করে খাচ্ছেন।
তিনি ছেলেকে ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না। সবসময় একটা শাসনের মধ্যে বড় করেছেন। তারপরেও তার ছেলেটা বিগড়েছে, নিজের ইচ্ছে মতো সব কাজ করে। এজন্যই তায়েব সাইয়ে দিয়ে কথা বলা বন্ধ করেছেন ছেলের সাথে। এদিকে তরুর খাওয়া এক প্রকার অফ হয়ে গেছে। তুরাগ একটু একটু করে খাবার মুখে তুলছে আর চারিপাশের পরিবেশটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তরুর খাবার নিয়ে নাড়াচাড়া করা চোখ এড়ায়নি তুরাগের, তাই বলেই ফেললো, কি হলো মিস তরুলতা? এভাবে খাবার নাড়াচাড়া করছেন কেন? খেয়ে উঠুন তাড়াতাড়ি। মিস তরুলতা ডাক শুনে ফট করে খাবার রেখে মাথা তুলে তাকালেন তায়েব সাইদ। আর ছেলেটা অদ্ভুত, মানুষ বড় নামকে ছোট করে ডাকে আর তার ছেলে নাম টেনে বড় করছে। তবে কথা সেটা নয়, কথা হলো এদের দুজনের মধ্যে ভাব হলো কখন? এরা তো ভালোভাবে একে অপরকে চিনতও না। তায়েব সাহেব একবার ছেলের মুখের দিকে তাকাচ্ছে তো একবার তরুর মুখের দিকে তাকাচ্ছে। বাপ ছেলের এমন তাকানো দেখে খাবার আর গলা দিয়ে মোটেও নামলো না তরুর। খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। তায়েব সাহেব জিজ্ঞেস করলো, কি হলো মামনি, উঠলে কেন তুমি? খেয়ে নাও। না আঙ্কেল, আমার আর খেতে মন চাচ্ছে না। আমি দেখি ফুপি কেন ডাকছে। আর কাউকে কিছু বলতে না দিয়ে তরু সেখান থেকে চলে আসে। তায়েব এখনো সেদিকে তাকিয়ে আছে। অন্য মানুষ খেলো নাকি খেলো না সেদিকে নজর না দিয়ে নিজের খাওয়ার দিকে মন দেন, দেরি হয়ে যাচ্ছে। তুরাগের বলা কথাগুলো কানে যেতেই তায়েব চোখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। তুরাগ তাকে আপনা আপনি করে বলছে, এটাও মানতে হবে, সিরিয়াসলি। আবার কিছু একটা মনে করে মুচকি হাসলেন তিনি।